আপনারা শুনছেন দি ডার্ক হর্সেস। আজকের গল্প অনিন্দিতা যাশুর কলমে রাখিব আঁখিতে আঁখিতে। আপনাদের সাথে আমি সৌম্যজিৎ এবং আমি অয়ন্তিকা। এপিসোড 4। স্কুল থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে উপরে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়ল জোনাকি। বিছানায় উপুর হয়ে শুয়েই হাত বাড়িয়ে একটা বালিশ টেনে নিয়ে সাপোর্ট দিল আর ফোনটা তুলে নিয়ে খুশিকে ফোন লাগালো। হ্যালো সুইটু। জ্যাক্স, কি হয়েছে বল, কিছু দরকার? এই, আমি কি তোকে শুধু দরকারেই ফোন করি নাকি রে? শোন না, আজ স্কুলে একটা ঘটনা ঘটেছে। আরে তুই রাগ করলি? আমি কিন্তু তোকে সেটা বলতে চাইনি বোন, তবে যা বলবি একটু তাড়াতাড়ি বল। আমি তো এখনো কলেজ থেকে বেরোইনি, প্র্যাকটিক্যালটা সাবমিট করব। আরে বাবা, ওসব ছাড় তো, আমি তোর কথাই কিছু মনে করিনি। এই শোন না, যেটা বলছি আগে ভালো করে শোন। বল। জোনাকি খুশির প্র্যাকটিক্যাল সাবমিট করার কথাগুলো পুরো গুলি মেরে উড়িয়ে দিয়ে স্কুলের রোজকার সঙ্গীতাকে নিয়ে ঘটা ঘটনাগুলো বলতে লাগলো। আচ্ছা, আমি তোর কথা সবটাই বুঝতে পেরেছি। আমি বাড়ি ফিরে এটা নিয়ে তোর সাথে কথা বলবো, কেমন? দেখ, এখন অলরেডি 6টা বাজে, আমায় বাড়ি ফিরতে হবে তো। জোনাকিকে বোঝানোর চেষ্টা করলো খুশি। সে ঠিক আছে, তবে তার আগে তুই আমার কথার উত্তর দে। আমি কাল স্কুলে না গেলে কুণালের থেকে প্র্যাকটিক্যালটা চাইবো কি করে? আমি তো ওকে অ্যাভয়েড করবো ঠিক করেছি। জ্যাক্স, বলছি তো ফোনটা রাখ। সেই একই কথা বলছিস, আদরে আদরে বাঁদর হচ্ছিস দিনকে দিন। সঙ্গীতাকে নিয়ে ঝামেলা হয়েছে বলে তুই পড়াও জানতে চাবি না। দেখ, তোর এইসব সিলি টপিক নিয়ে ডিসকাশন করার মতো টাইম না আমার কাছে নেই, রাখছি। রুক্ষ কণ্ঠে কথাগুলো বলেই মুখের ওপর ফোনটা কেটে দিল খুশি। জোনাকির কাছে এই ব্যাপারটা মোটেই এক্সপেক্টেড ছিল না, তাই জোনাকি কেঁদে ফেলল খুশির কাছে এরকমভাবে কথাগুলো শুনে। তুই আমাকে এভাবে বলতে পারলি সুইটু? যা, তোর সাথে আমি কথাই বলবো না আর। তোরা সবাই মিলে আমাকে এরকম করিস। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো জোনাকি। একটু কাঁদতেই মাইগ্রেনের জন্য মাথার ব্রহ্মতালু অবধি যন্ত্রণা শুরু হয়ে গেল। দু হাতে মাথাটাকে চেপে ধরে বসে রইল কিছুক্ষণ, তারপর গুটি গুটি পায়ে জয়িতা দেবীর কাছে গেল। মাথাটা ছিঁড়ে যাচ্ছে, কি করে? জয়িতা দেবী কয়েকটা বই নিয়ে নাড়াচাড়া করছিলেন। জোনাকিকে দরজায় দেখেই ভেতরে ডাকলেন। কিরে, বাইরে কেন? ভিতরে আয়। কি ব্যাপার মৌরি, শরীর খারাপ? হ্যাঁ রে, মুখটা এরকম করে রেখেছিস কেন রে? কি হয়েছে মৌরি, কাঁদছিস কেন? প্রথমে গিয়ে জয়িতা দেবীকে জোনাকি জড়িয়ে ধরল। তারপর জোনাকি খুশির সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা বলল তার মাকে। মায়ের কোলে মাথা দিয়ে চুপ করে শুয়ে রইল জোনাকি। পাগলি মেয়ে একটা, তুই ওর কথায় কেঁদে ফেললি? সত্যি? হ্যাঁ রে, ও তো কলেজে প্র্যাকটিক্যালটা সাবমিট করবে বলেছিল। নিশ্চিত কোনো একটা টেনশনে ছিল মেয়েটা। তখন তোর ওকে একদম জোর করা উচিত হয়নি মৌরি। ভাব না, এই যে তুই এখন ঘরে আরাম করে খেয়ে দে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছিস, আর সেই মেয়েটার কথা চিন্তা করতো। মেয়েটা সেই সকাল 7টায় বেরিয়ে টিউশন করে তারপর কলেজ যায়। দেখ, সন্ধ্যে 6টাতেও মেয়েটা রেহাই পায়নি, এখনো কলেজ থেকে বেরোতে পেরেছে বল? বিরক্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক রে মা। আচ্ছা, পরে না হয় ওর সাথে কথা বলে নিবি, দেখবি সবটা মিটে গেছে। তুই ওর জন্য আর কাঁদিস না। মাথা যন্ত্রণা হচ্ছে বললি তো, কাঁদলে কিন্তু আরও কষ্ট হবে। কাঁদিস না মা, কাঁদিস না। তুমি ঠিকই বলেছ গো মা, সুইটু প্রথমেই বলেছিল ওর টাইম নেই।
আমি শুধু শুধু ওকে রাগিয়ে দিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওর সাথে পরে কথা বলে নেব। ও মা, ও মা, মা গো, একটুখানি মাথাটা টিপে দাও না গো মা, বড্ড যন্ত্রণা হচ্ছে গো, পারছি না। এরপর জয়িতা দেবী জোনাকির মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলো। আর জোনাকি একটা ছোট্ট বাচ্চা আদুরে মেয়ের মতো মায়ের কোলে মাথা দিয়ে চুপচাপ শুয়ে রইল। এই হলো, এই জিদ্দার সাথে তুই কথা বলেছিলি তো? ঈপ্সিতা দীপ্যমানদের বাড়ির পাঁচিলের কাছে দাঁড়িয়ে কথাটা বলল। আর চিত্তা কিন্তু একটা ফোন করতে বলেছিল। দাঁড়া, কুনাল, মৌরি আর মনুদা আসুক, তারপর ফোন করব। আচ্ছা জানিস তো, আমার হাতটা না ভীষণ ব্যথা, বুঝলি? ওই জন্য স্কুলটা গেলাম না। তারপর ওই তো কুনাল আসছে রে। কথা বলতে বলতেই সামনে তাকিয়ে দেখতে পাই কুনাল আসছে। কিন্তু ওরা তো এসে গেল, মৌরিটা কখন আসবে কে জানে। 11:15 বেজে গেছে অলরেডি। আচ্ছা শোন না, তোর কদিন ধরে মুড অফ লাগছে, কি হয়েছে রে হরো? তেমন কিছু না, দীপুর বার্থডেটা মিটে যাক, তারপর সব বলবো তোকে আর মৌরিকে। ইতিমধ্যেই কুনাল আর মৃণাল এসে গেছে। মৃণালের আর কুনালের হাতে একটা করে বড় প্যাকেট দেখে ঈপ্সিতা অবাক হলো। ও মনুদা, এক্সট্রা প্যাকেট? এটা তো প্ল্যান ছিল না। কি আছে গো এটার মধ্যে? এটা? আরে এটার মধ্যে সিক্রেট আছে, দেখতে পাবি একটু পরেই। এই বলছি, তুই আমায় এখন ফোন করলি কেন রে? আরে আমি তো তোকে আর ঈপ্সিতাকে কখন থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি ছাদ থেকে। তোদের ভয় লাগে না একা একা দুটো মেয়ে রাত 11:30 ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে? তা এতই যদি চিন্তা ছিল, ডেকে নিয়ে যেতেই পারতি তো। আচ্ছা আচ্ছা বাবা, রাগ করিস না, রাগ করিস না, এখন চ চ চ চ চ, এমনিতে দেরি হয়ে গেছে অনেক। আমি কেন রাগ করতে যাব? কে হই আমি তোমার? আসি তো মৌরি, চল। হৈমন্তী কারো অপেক্ষা না করেই বাড়ির ভিতরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? চল না। কেসটা কি হলো? এই আমার উপর হঠাৎ করে খুঁজে গেল কেন? জোনাকি ঈপ্সিতাকে টেনে নিয়ে চলে গেলে মেঘজিৎ অবাক হয়ে মৃণাল আর কুনালের দিকে তাকালো। কিছুর একটা গন্ধ পেলাম মনে হচ্ছে। যাকে চল, রাত 12টা বাজতে যায়। মৃণাল মেঘজিতের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসতে হাসতে ভিতরে চলে গেল। সব গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল। আচ্ছা, মৌমাছি আমায় দেখলে খচে যাচ্ছে, পুরো তোমায় দেখলে খচে যাচ্ছে, আবার দীপুও কি একটা কারণে সীতুর ওপর খচে আছে। এই সবার এত খচে যাওয়ার কারণগুলো কি বলতো? কুনালের এই অদ্ভুত কথা শুনে মেঘজিৎ ওর কাঁধে হাত রাখল। কপাল ভাই কপাল, সবই কপালের দোষ। আচ্ছা চল এখন। মেঘজিৎ আর কুনালও ভিতরে চলে গেল। মেঘজিতের সাহায্য নিয়ে মৃণাল সহ পুরো এলিয়েন গ্যাং দিগন্তবাবু আর মণিদীপা দেবীর নজর বাঁচিয়ে দীপ্যমানের ঘরে এসে উপস্থিত হলো। পুরো ঘর অন্ধকার করে দিয়ে বিছানায় উল্টে শুয়ে ঘুমোচ্ছে দীপ্যমান। মেঘজিৎ নাইট ল্যাম্পটা জ্বেলে দিল। সবাই একবার ঘড়ির দিকে তাকিয়ে নিল। 12টা বাজতে আর মাত্র 8 মিনিট বাকি। সবাই মিলে 8 মিনিটেই যা করার সুন্দর করে করে নিল। 12টা বাজতেই জোনাকি এক মগ জল নিয়ে দীপ্যমানের গায়ে ঢেলে ওর ঘুমটাকে সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দিল। ধরফর করে উঠে বসল দীপ্যমান। তবে ওর চেঁচানিটা যাতে আর কারোর কানে না যায়, তাই মেঘজিৎ আর কুনাল মিলে ওর মুখটা চেপে ধরল। দীপ্যমান যখন অবাক হয়ে কিছু বলার চেষ্টা করছে, তখন ওর মুখটা ধরে রেখেছে কুনাল আর মেঘজিৎ। আর বাকিরা সবাই মিলে নিচু গলায় বার্থডে সং গাইতে লাগলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার
দীপু, হ্যাপি বার্থডে টু ইউ। ওর মুখটা এবার ছেড়ে দাও জিদ্দা। আর যেমন আমি তেমন আমার বন্ধু, তেমন আমার দাদা, আমার কপালটাই পোড়া। কিন্তু দুঃখের ব্যাপার কি জানিস, এই ব্যাপারটা আজকে তুই জানলি। থাক, আর মনে করতে হবে না। আহা কি স্পেশাল বার্থডে আমার। দীপ্যমান উঠে ভিজে পোশাকটা পাল্টে এলো। জোনাকি একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বের করলো। বার্থডে সং গাইতে গাইতে কেক কাটা হলো। একটু করে কেক খাওয়ার পরই শুরু হয়ে গেল কেক মাখামাখি। সবাই মিলে দীপুকে কেক মাখিয়ে একেবারে ভূত করে দিল। তারপর মৃণালের আনা চিকেন সসেজ আর কোক খেলো সবাই মিলে। সব শেষে এলো গিফট দেওয়ার পালা। দেখ দীপু, আমি এই যে বক্সটা তোকে দিচ্ছি, এটা কিন্তু সবার তরফ থেকে, ঠিক আছে? তবে আমাদের একটা শর্ত আছে, কাল সকালের আগে তুই কিন্তু এটা খুলতে পারবি না। জোনাকি একটা গিফট বক্স দীপ্যমানের পড়ার টেবিলে রেখে দিল। মৃণাল আর মেঘজিতও একটা করে গিফট বক্স জোনাকির দেওয়া বক্সের উপর রেখে দিল। আচ্ছা, এই দুটোও কিন্তু কাল সকালেই খুলতে হবে। আমরা চলে গেলে ছাদে যাস, ওখানে আরেকটা বক্স আছে, তখন ওটা খুলে দেখিস। আরে জো হুকুম মেরে আকা। এবার যাই। আরে চারচারিয়ে দিয়েছিস, ক্রিমগুলো একটু ধুয়ে নিয়ে আস। ও বাবা, আর ভাল লাগছে না, যা খুশি কর তোরা, আমি এলাম। জোনাকি হাই তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে এলো। এরপর সবাই এক এক করে চলে গেল। মুখের ক্রিম টিম যা ছিল সেই সব ধুয়ে ছাদে গেল দীপ্যমান। দেখলো ছাদের ঠিক মাঝখানে একটা মাঝারি আকৃতির বক্স রাখা। ছাদের বড় লাইটটা অন করে দিয়ে ছাদের মাঝখানে গিয়ে বক্সটা খুলল, আর সাথে সাথে দেখলো অনেকগুলো টিকটিকি বেরিয়ে আসছে সেখান থেকে। অনেকক্ষণ বন্ধ থাকায় মুক্ত হতেই বেচারি টিকটিকিগুলো এদিক ওদিক ছুটতে লাগলো। আর আচমকা আক্রমণে দীপ্যমান বেচারি বেশ ভয় পেয়ে ছিটকে সরে গেল। একটু ধাতস্থ হতেই সিঁড়ির কাছ থেকে হাসির আওয়াজ শুনতে পেল দীপু, আর সেই দিকে এবার ছুটে গেল। আমি তাই ভাবছিলাম তোরা এত সহজতা ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিছু একটা ক্যাচার না করলে তো আর জন্মদিন সার্থক হয় না তোদের। I just can't control. I just can't control. ভাই তোর রিয়াকশনটা না ভাই সেরা ছিল, সেরা রিয়াকশন ছিল ভাই। মৃণালদা, আমি কিন্তু খুশলিকা পড়ে দেবো। হ্যাঁ, এ তো আমার একদম ভালো লাগে না। সেটা না হবে না বস। দেখ, এই টিকটিকি দেওয়ার প্ল্যানটা না সুইটুই করেছিল, বুঝলি? এই দেখ, ভিডিও করে তোকে দেখছে। খুশলি, তুমি ওদের সাথে মিলে গিয়েছো? জোনাকির কথা শুনে মৃণালের হাতে থাকা ফোনটার দিকে তাকালো দীপ্যমান। দেখলো সত্যিই খুশি ভিডিও কল করেছে। বেশ করেছে, খুশি দিদি তোর সাথে এরকম করেছে না, বেশ করেছে। সরি, বাট তুই কিন্তু ভুলে যাস না, তোর এই খুশি দিও এলিয়েন গ্যাংয়েরই সদস্য। যাই হোক, হ্যাপি বার্থডে দীপু। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। লাভ ইউ খুশি। আমি তো ভুলেই গিয়েছিলাম এলিয়েন গ্যাংয়ের কাজ করবো। চল, ও বাকি গিফটগুলো এখন আনবক্সিং করা বাকি আছে। হ্যাঁ চল চল, না হলে আমি কিন্তু সব নিয়ে নেব। সবাই মিলে নিচে দীপ্যমানের ঘরে চলে এলো। বাকি গিফটগুলো খুলে দেখা দরকার। এবার এক এক করে সমস্ত গিফটগুলো খুলে দেখা হলো। মৃণাল একটা ঘড়ি দিয়েছে, মেঘজিৎ ওর নিজের ভাইকে একটা নতুন স্মার্টফোন দিয়েছে, আর সবাই মিলে কাকাবাবু সমগ্রের সব কটা খণ্ড একসঙ্গে দিয়েছে। মনের মতো গিফট আর এলিয়েন গ্যাংয়ের পাগলামিতে মন ভরে গেল দীপ্যমানের। রাত 2টো অবধি আড্ডা দিয়ে সবাই যে যার ঘরে ফিরে গেল।
শরতের মেঘেরা আকাশ জুড়ে ভিড় করেছে। নাম না জানা গল্পের অনুচ্ছেদ লিখে দিয়ে আবার হারিয়ে যাচ্ছে পেঁজা তুলোর মতো টুকরো মেঘগুলো। মৃদুমন্দ বাতাসে ভেসে নিরুদ্দেশের পথে যাত্রা করছে তারা। আর সেই যাত্রাকে মনোরম করে তুলছে বিভিন্ন রূপ নিয়ে, কখনো একাকী দাঁড়িয়ে থাকা গাছ, আবার কখনো এক কুচ্ছ প্রজাপতি, আবার কখনো সিংহের প্রতিরূপ। তাই সূর্যদেবও আজ প্রসন্ন। বোধহয় প্রখরতা নেই, তাই আজ আছে একটা মিষ্টি স্নিগ্ধতা। মৃদু রৌদ্র, নীল আকাশ আর শরতের মেঘের যাত্রার পথের দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবেই চলেছে জোনাকি। ব্যালকনিতে রাখা সোফাটায় আধ শোয়া হয়ে গালে হাত দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। মুখ দেখলে বোঝা দেয় সে খুশি নাকি দুঃখী। রিংটোনটা বেজে উঠতেই চমকে সোজা হয়ে বসে পড়ল জোনাকি, আর হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করলো কলটা। সুইটু বল। কিরে, তোদের সব কমপ্লিট? হ্যাঁ রে, সব কমপ্লিট। শোন না, আমার জন্য তুই সব নিয়েছিস তো? বাবা, সব নিয়েছি। আচ্ছা চল, এখন রাখছি, একেবারে দেখা হবে, কেমন? এই শোন না। হ্যাঁ বল। না মানে একবার ভেবে দেখ, তোরা কিছু একটা ভুলে যাচ্ছিস না তো? কি ভুলবো? সব মনে আছে আমার, আর কিছু ভুলছি বলে তো মনে হচ্ছে না। না, কিছু ভুলছি না বাবা, তুই রাখতো এখন, আমি একটু শ্যাম্পু দেবো চুলে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখ, আমি আবার শ্যাম্পু দেবো। টাটা সুইটু। পাগলি, রাখ। জোনাকি ফোনটা রেখে বাথরুমে দৌড়লো। জয়িতা দেবী সবে রুমে এসেছেন, আর জোনাকিকে দৌড়ে বাথরুমে ঢুকতে দেখে যার পর নাই অবাক হলেন। এই মৌরি, এই দৌড়াচ্ছিস কেন? এই তোর এখনো স্নান হয়নি? এই তো মা স্নান করছি, বেশি দেরি হবে না, 8:30 মিনিটে স্নান করে বাকি 1.5 মিনিটে নিচে চলে যাব, নো টেনশন। জোনাকি বাথরুম থেকে চেঁচিয়ে উত্তর দিল, তোর এইসব ফাজলামির কথা না দীপু আর হরদের শোনাবি, আমাকে নয়। আজ যদি মেয়েটা তুই দেরি করেছিস না, দেবো একেবারে পিঠের চালে। দিন দিন ওনার বাদরামি বেড়েই চলেছে। কে বলবে এই মেয়ে আমার 1 বছর পরেই উচ্চ মাধ্যমিক দেবে? সত্যি বাপু, সত্যি তোকে নিয়ে আমি আর পারি না। আর তোমাকে পারতেও হবে না মা, যাও নিচে গিয়ে বাবাকে খেতে দাও তো। গিয়ে দেখো বাবা বসে আছে তোমার জন্য, একটু বাবার দিকে দেখো না মা, আমাকে ছেড়ে এবার। জোনাকি আবারও বাথরুম থেকে চেঁচালো, তাই না? বাবার দিকে দেখবো? তুই আয় মেয়ে, আমি আজকে তোকে মজা দেখাচ্ছি। জয়িতা দেবী কথাগুলো বলেই তড়িঘড়ি নিচে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ যাও যাও মা, আমাকে দেখার অনেক সময় পাবে। আমি সেজে গুজে গিয়ে যখন নিচে দাঁড়াবো, তখন ভালো করে সারাদিন ধরে আমায় দেখবে, কেমন? জোনাকি আবারও চেঁচিয়ে উঠল। দীপ্যমানের জন্মদিনের পর বেশ কয়েকটা মাস কেটে গেছে। বাঙালির দুর্গাপূজারও ইতি ঘটেছে। 2 দিন পরই লক্ষ্মী পুজো, আর আজ সন্ধ্যার ট্রেনে জোনাকিরা 1 সপ্তাহের জন্য পুরী ঘুরতে যাচ্ছে। কুণাল, মৃণাল, হৈমন্তী, ইপ্সিতা আর দীপ্যমানের পুরো পরিবারও যাচ্ছে ওদের সঙ্গে। এমনিতেই ওদের বাবাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে, তা তো আগেই বলেছি। সাথে মায়েদের মধ্যেও সখ্যতা বেশ। আরও একজন যাচ্ছে, সেটা আর কেউ নয়, না আদার দেন আমাদের খুশি। খুশির ফ্যামিলি যাবে বলেছিল, বাট লাস্ট মোমেন্টে ওর ঠাকুমা অসুস্থ হয়ে পড়ায় খুশি একাই যাচ্ছে। এত দিন কেটে গেছে, সাথে পাল্টে গেছে সব সম্পর্কের সমীকরণ। তবে কার সম্পর্ক যে কী অবস্থায় আছে তা বাইরে থেকে দেখলে বোঝা দায়, কিন্তু বন্ধুত্বের সম্পর্কগুলো এখনও অটুটই রয়েছে। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হতে লাগলো জোনাকি। একটা ড্রেস ঠিক করে রেখেছিল, তবে হঠাৎ মত বদলে যাওয়ায় নতুন করে ড্রেস খুঁজতে লাগলো। হাওড়া স্টেশন, এই জায়গাটার সাথে কত কিছুই যে জড়িয়ে থাকে সেটা বোধহয় প্রতি মুহূর্তে কল্পনা করা সম্ভবই না।
প্রত্যেকেই ছুটে চলেছে নিজেদের গন্তব্যের লক্ষ্যে, নির্দিষ্ট লক্ষ্যে। তবে কে যে নিজের মনে কী বয়ে নিয়ে চলেছে তা বোধহয় জানা অসম্ভব। তেমনই নিউ কমপ্লেক্সের 18 নম্বর স্টেশনে বসে থাকা মৃণালের মনে যে কি চলছে সেটা বোধহয় জোনাকিরা ছাড়া আর কেউই জানে না। মৃণালের বিমর্ষ মুখটার দিকে তাকালে একাংশে খারাপও লাগছে, আবার একাংশে হাসিও পাচ্ছে। বেচারা মৃণাল, সে তো জানেই না যে খুশিও যাবে ওদের সাথে। মৃণাল ভেবে বসে আছে ঠাকুমার শরীর খারাপের জন্য এদের পরিবার যাবে না বলে খুশিও যাবে না। খুশি যে এদিকে প্ল্যান করে বসে আছে যে মনের মানুষটাকে জম্পেশ করে একটা সারপ্রাইজ দেবে, সেটা তো মৃণাল বুঝতে পারেনি। আর এই কারণেই তো খুশি সকাল থেকে ওর ফোনটাই ধরেনি। ঘড়িতে 6:20। ট্রেনের সময় 45, তাই এখনো কিছুটা সময় আছে। 6:25 বাজতেই জোনাকি বারবার আসার রাস্তার দিকে তাকাতে থাকে। এই বলছি যে এখনো কি কেউ আসতে বাকি আছে নাকি? হ্যাঁ, কি? আরে তুই ওই দিকে বারবার তাকাচ্ছিস যে, সেই কারণে জিজ্ঞেস করলাম আর কে আসবে। বাকি নেই, এসে গেছে। জোনাকির কথা শুনে সামনে তাকাতেই হাঁ হয়ে যায় মৃণাল। একটা ব্লু ফ্লোরাল প্রিন্টেড লং স্কার্ট আর তার সাথে একটা মিষ্টি হলুদ টপ। চুলগুলো সামনেটায় একটু ডিজাইন করে পিছন থেকে বেনি করে সামনে এনে ফেলা। মুখে কোনো মেকআপ নেই, কপালে ছোট্ট একটা টিপ। নিজের ব্যক্তিত্বে হেঁটে আসছেন সেই রমণী, আর এক হাতে টেনে আনছে একটা ট্রলি। খুশি আসতেই সবাই ওর সাথে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। বেচারা মৃণাল একটা মিষ্টি হাসি ছাড়া আর কিছুই পেল না আপাতত। কি স্যার, সারপ্রাইজটা কেমন লাগলো? ও, তার মানে দুজনেই ছিলিস? বেশ, ঠিক আছে, আমিও দেখে নেবো পরে। মনুদা, কি দেখাবে গো? কি দেখাবো? ম্যাজিক। মৃণাল একটা অদ্ভুত হাসি উপহার দিয়ে ফোনটা মুখে গুঁজে দিল। এই মৌমাছি, কি ফিস ফিস করছিস তখন থেকে দাদা ভাইয়ের সঙ্গে? সেটা তো না জানলেও চলবে। ট্রেন এসে যেতে আপাতত কথাবার্তা বন্ধ হয়ে গেল। সবাই মিলে লাগেজ সামলে ট্রেনে উঠে পড়ল। 5টা পরিবার, মোট 22 জন সদস্য এই ট্যুরে। সবাই মিলে একটা কম্পার্টমেন্ট প্রায় ভর্তি হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিল যথারীতি তার নির্দিষ্ট সময়ে। মানা, ছটপট করিস না তো। আমি আবার কি করলাম? এদিক ওদিক একদম নয়। আরে দিগন্ত, ছেলেকে বকে লাভ নেই। আরে মনু, জিৎ, শ্রাবন্তী আর খুশি ওদের সঙ্গে আছে তো, ওরাই ওদের সামনে রাখবে। তুই বরং এদিকে আয়। আরে কতদিন আমাদের একসঙ্গে বসে আড্ডা দেওয়া হয়নি বলতো? আয় আয়। হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের আড্ডা মানেই তো ওই রাজনীতির খবর। আর বলো না জয়িতা, এই সব কটা হচ্ছে এক গোয়ালের গরু, বুঝলে? তোমার কথা কি আর কানে তুলবে নাকি? আরে কিন্নি, আর তোমরা এসো, কি করছো ওদিকে? এখানে এসো। আরে কৌস্তব, জানিস তো ওদের মেয়েদের গল্প গাছা মানে গসিপ। ওতে ডাকার দরকার নেই, দেখবি এখানে এলে আমাদেরকে ছেড়ে নিজেদের মধ্যেই আবার বক বক করতে শুরু করবে। তার চেয়ে বরং থাক। কে বলছো? আমরা শুধু গসিপ কর। আচ্ছা, এই সেটারে, তুমি কিছু বলো না গো তোমার ওনাকে। এই 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 ঝগড়া লেগে যেও না আবার সবাই মিলে। আর এই শোনক, তোকেও বলি, সবসময় সত্যি কথাগুলো মুখের ওপর বলা খুব দরকার। হ্যাঁ, আমরা তো শুধু ঝগড়া করি। তোমার সত্যি কথা আমি বের করব, দাঁড়াও। বড়দের আড্ডা চলতেই লাগলো। প্রথমে কিছুক্ষণ বড়দের গল্প করার দিকে তাকিয়ে থাকলেও তারপরে ছোটরা নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ল। মুখোমুখি 3টে করে বার্থ। দুটো লোয়ার বার্থের মাঝের ফাঁকা জায়গাটায় ট্রলি ব্যাগগুলো নিয়ে এমন করে সাজিয়েছে যে দুটো লোয়ার বার্থ জুড়ে গেছে। মিডল বার্থটা ঝুলছে, ঘুমানোর সময় আটকে দিলেই হবে। জোনাকি, খুশি, ইপসিতা, হৈমন্তী, শ্রাবন্তী,
কুণাল, মৃণাল, দেবনন্দন, দীপ্যমান, মেঘজিৎ সবাই মিলে নিচের জুড়ে দেওয়া জায়গাটায় বসে পড়ল। এই সুইটু, গানের লড়াই খেলবি? না রে, মুড নেই এখন। তার থেকে সবাই মিলে গল্পই হোক। একদম, এই চল চল, বেশ জমিয়ে গল্প হবে। সবাই মিলে সারা সন্ধ্যাবেলা গল্প করলো। বড়রাও গল্প করে, গানের লড়াই করে কাটিয়ে দিয়েছে। 9টা বাজতেই বাড়ি থেকে আনা খাবারে ডিনারটাও সবাই মিলে করে নিল। একটা জায়গায় 6টা শোয়ার জায়গা, আর ছোটরা 10 জন, সুতরাং 4 জনকে অন্যদিকে ঘুমোতে হবে। সেই অনুযায়ী ঠিক হলো মেঘজিৎ, শ্রাবন্তী, দীপ্যমান আর দেবনন্দন অন্যদিকে ঘুমোবে। তোরা গল্প কর, আমি না যাই, বুঝলি? খুব ঘুম পাচ্ছে। একেই তো আজকে ডিউটি করে এসেছি। শয়তান বসটা কেমন দেখ, আজকে 3টাও ছুটি দিল না। শোন, আমি গেলাম, বুঝলি? ওই দিকটা আমি একটু শুয়ে পড়ি, তোরা গল্প কর। আচ্ছা দি ভাই, যাও। চল দি ভাই, আমিও যাব তোর সঙ্গে। দেবনন্দনও শ্রাবন্তীর সঙ্গে চলে গেল। বাকিরা বসে রইল আর যথারীতি আড্ডা দিতে লাগলো। আমি একটা কথা জানতে চাইছি। হ্যাঁ রে, বলে ফেল। হ্যাঁ রে, হরুর সাথে জিতার প্রবলেমটা কি রে? এসে থেকে দেখছি হরু জিতাকে অ্যাভয়েড করছে। এদিকে জ্যাক্স, তুইও তো কুণালের সাথে সেম করছিস, কি হয়েছে? হরুর কথা জানি না, বাট তোমার বোনেরটা জানি। সঙ্গীতার টপিকের পর থেকে ও এরকমই করে আমার সঙ্গে। খুব দরকার না পড়লে কথা বলে না। প্রায় 4 মাস ধরে তো এটাই চলছে। আসলে কি জানো তো দি, আমি বয়সে 2 বছরে বড়, সেই কারণে ওদের সাথে আমি বোধহয় মানিয়ে নিতে পারিনি। কুণালের গলায় একটা চাপা অভিমান ঝরে পড়ল। এই বাবান, একবার আয় তো। কুণালের কথার পরই মৃন্ময়ী দেবীর ডাক শুনে কুণাল উঠে গেল। কুণালের উঠে যাওয়ার দিকে আহত চোখে তাকালো জোনাকি। জানো রে, হরর কেসটাও না প্রায় 4 মাস ধরেই চলছে, মানে সেই দীপুর বার্থডে থেকেই। এই হরু, তুই কিন্তু বলবি বলেও এখনো কিচ্ছু বললি না। কেসটা কি বলতো? আরে আমিও তো জানতে চাইছি, আমি কি এমন করেছি যে তুই আমায় এড়িয়ে এড়িয়ে চলিস? তেমন কিছুই না, আসলে আমার আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না রে। এটা কোনো কথা নয় হরু। সব সময় জানবি, মন ভালো করা সম্পর্কগুলো আয়নার মতো হয়। তুই নিজেকে যেমন রাখবি, বাকিদেরও তেমনই দেখবি বোন। কারণ আয়নায় যে নিজের প্রতিমূর্তি দেখা যায়। ও মা, সুইটু, কি ডায়লগ দিলি মাইরি! এটা আমি ডায়েরিতে শিওর লিখে রাখবো, দেখিস। আচ্ছা ওসব বাদ দাও, আমি এখন উঠি, একটু ট্রেনটা চক্কর দিয়েছি। মেঘজিৎ যেন কথাটা এড়িয়ে গিয়ে ইচ্ছাকৃতই হৈমন্তীকে স্বস্তি দিতে চাইল, এই সব প্রশ্নের উত্তর যাতে ওকে আর ফেস করতে না হয়। হ্যাঁ চল, আমিও যাব। মৃণালও মেঘজিতের সাথে উঠে গেল। যাওয়ার আগেই একবার পিছন ফিরে খুশির দিকে তাকিয়ে নিল। মৃণালের তাকানো দেখেই খুশি বুঝে গেছে ওর সারপ্রাইজ ওর উপরই ভারী হয়ে গেছে, কারণ মৃণাল ক্ষেপে গেছে। এসে থেকেই মৃণাল ওর সাথে কথা বলেনি। মৃণালরা চলে যেতে শুধুই ওরা 4টে মেয়ে বসে থাকে। কিছু মুহূর্ত পুরো নিশ্চুপ, সবাই শুধু ট্রেন যাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। আচ্ছা হরু, এবার তো তুই বলতে পারিস তোর প্রবলেমটা। নিস্তব্ধতা ভেঙে খুশিই প্রথম বলে ওঠে। ছলছল চোখে হৈমন্তী খুশির দিকে তাকায়। I love him. ঠিক যেন পিন পড়ার শব্দ হয়। হৈমন্তীর কথাটা শুনে ঈপ্সিতা আর জোনাকির চোখ দুটো বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। এই হরো, আর ইউ গন ম্যাড? না মানে তুই যেটা বলছিস ঠিক বলছিস? তুই ঠিক আছিস এক্স্যাক্টলি? যেটা বললি সজ্ঞানে বললি তো? অবাকভাবে একটানা কথাগুলো বলে তবে দম নিল জোনাকি। জ্যাক্স, হরু, তুই সবার কথা বাদ দে, আমাকে বল তো পুরো ঘটনাটা কি?
ঘটনা তো একটাই, হরো জিদ্দার প্রেমে পড়ে গেছে। বাট হাউ? তোরাই বলতে থাক, আমি আর তাহলে কিছুই বলছি না। খুশি গরম চোখে ঈপ্সিতা আর জোনাকির দিকে তাকালে ওরা ইশারায় বোঝায় ওরা আর কথা বলবে না। এবার তুই বল তো। আমার অনেক দিন থেকেই মেঘকে খুব ভালো লাগে। ওর কথা বলা, হাঁটা চলা, সবার সাথে মিলেমিশে থাকা, দাদা হিসেবে দীপুকে সব রকম সাহায্য করা, আবার কখনো শাসন করা। একজন ছেলে হিসেবে বাবা মাকে সব দিক থেকে দেখে রাখা, বন্ধুত্বের সম্পর্কগুলোকে সবসময় আগলে রাখা আমার খুব ভালো লাগতো গো, আর এখনো লাগে। মনুদাও কত ভালো, বাট মেয়েকে একটু বেশি ভালো লাগতো। কোনোদিন মনে হয়নি আমি ওকে এতটা ভালোবাসি। কিন্তু সেদিন সন্ধ্যায় দীপুর বার্থডের গিফট কিনতে গিয়েছিলাম, আর তখন ওকে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখে হৈমন্তী আর কথা বলতে পারে না, চুপ করে যায়। ব্যাস এইটুকু, শুধু ভালো লাগতো। আর ভালো লাগাটা প্রেম অবধি যেতে না যেতেই ভিলেন হাজির। জিদ্দা থেকে মেঘ, আবার মেঘের গার্লফ্রেন্ড। খুশি চোখ পাকিয়ে কিছু বলতে গেলেই জোনাকি বুঝে যায় আবার ভুল জায়গায় মুখ খুলে ফেলেছে, তাই জলদি বলে ওঠে, না মানে আমি তো জাস্ট বললাম। হরো তুই কন্টিনিউ কর, আমি আর কিছু বলছি না, কর। ঈপ্সিতাও পিঠ বাঁচানোর চেষ্টা করে। কন্টিনিউ। হরো তারপর কি হলো বল। আমরা সবাই মিলে দীপুর জন্য কাকাবাবু সমগ্রের সব কটা খণ্ড অর্ডার করেছিলাম, বাট কপাল কাকু একটা খণ্ড আনতে পারেনি, তাই পরে দেবে বলেছিল। আমি সেদিন সন্ধ্যায় ওটা আনতে গিয়েছিলাম, কেউ যায়নি, আমি একাই গিয়েছিলাম। তো আসার সময় আমি মেঘকে একটা মেয়ের সাথে লাইন ধরে ঝিলের পাড়ে কথা বলতে দেখেছি। আমি যে ওদের দেখেছিলাম সেটা ওরা জানে না। মেয়েটা মেঘকে বারবার জড়িয়ে ধরে কাঁদছিল, আর মেঘ ওকে চুপ করাচ্ছিল। ওদের দেখে দেখ, একজন কাঁদছিল আর তাকে চুপ করাচ্ছিল, তার মানে তো এটা নয় যে ওদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক আছে। একদিন নয় খুশিদি, আমি কমাসে বহুবার ওদের দেখেছি, ওখানে গল্প করতে বারবার দেখেছি। মেয়েটা রোজ এসে গল্প করতে করতে ওকে জড়িয়ে ধরে। প্রথম দিন ওদের দেখে আমার খুব খারাপ লেগেছিল, তারপর আস্তে আস্তে বুঝলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর ওদের একসাথে দেখলে আমার খুব খারাপ লাগে, আমি জেলাস হই। আচ্ছা, তা তুই ওকে অ্যাভয়েড করতিস। ইটস ওকে বাবা, এখন চল ঘুমাবি, চল তো। হরো এতদিন সহ্য করলি, আর কিছুদিন নিজেকে সামলা। তাছাড়া এখানে তো ওই মেয়েটা নেই, তারপর না হয় তোর খুশিদি বাকিটা সামলে নেবে। কথাগুলো বলেই মিষ্টি একটা হাসি দিল খুশি। হঠাৎ করেই প্রসঙ্গটা এভাবে থামিয়ে দেওয়া জোনাকি আর ঈপ্সিতার পছন্দ না হলেও তারা কিছুই বলল না। হৈমন্তী একগাল হেসে এগিয়ে এসে খুশিকে জড়িয়ে ধরল। লাভে ওদে, উফ খুব হালকা লাগছে গো তোমার কাছে সবটা খুলে বলতে পেরে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, নে নে এখন সবাই শুয়ে পড়তো। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু এখন কেউ কাউকে বলবি না, ঠিক আছে? এমনকি দীপু কেউ না, মনে থাকবে তো সবার? তোরা ঘুমা, আমি ওয়াশরুম থেকেই আসছি। আচ্ছা আচ্ছা। জোনাকি, ঈপ্সিতা আর হৈমন্তী একসাথে কথাগুলো বলে যে যার বার্থে উঠে পড়ল। নিচের বার্থ দুটোই কুণাল আর মৃণাল থাকবে,
আর মুখোমুখি মিডল আর আপার বার্থগুলোয় জোনাকি, ঈপ্সিতা, হৈমন্তী আর খুশি থাকবে। জোনাকিদের শুয়ে পড়তে দেখেই খুশি উঠে চলে গেল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে সকলে, তাই ফোনের ফ্ল্যাশটা জেলেই এগিয়ে গেল খুশি। ওয়াশরুম থেকে বেরোতে যাবে এমন সময় আচমকা কেউ ওর মুখটা চেপে ধরে ওকে সাথে নিয়ে ভিতরে ঢুকে গেল। খুশি এতটাই অবাক হয়েছে যে চিৎকার করতেও ভুলে গেছে, শুধু চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। ধাক্কা খেয়ে একেবারে দেওয়ালে ঠেস খেয়ে গেল খুশি, আর সাথে সাথেই সেই চিরপরিচিত গন্ধটা চিনিয়ে দিল সামনের মানুষটাকে। বিনুনি থেকে ছেড়ে আসা চুলগুলোকে কানের পাশে গুঁজে দিল মৃণাল, আর মুখ থেকে হাতটা সরিয়ে নিল। চুপ, একদম চুপ। এই তুমি কি পাগল নাকি? আরে পাগলামির আর কি দেখলে ডার্লিং, এখনো তো কিছু শুরুই করিনি। তুমি কেউ দেখলে কি বাজে ব্যাপার হবে বলো তো? উফ, সব বড়রা আছে এখানে। সরো তো, আমি চাই, আমার ঘুম পাচ্ছে। ও, বড়রা আছে বলে সমস্যা, তা না হলে তো নয়, তাই না? কি করতে চাইছো তুমি? আরে এইভাবে ঝুঁকছো কেন? সারপ্রাইজের যে রিটার্ন গিফটটা, সেটা তো এখনো পাওনা আছে, তাই না ডার্লিং? একটা বাঁকা হাসি দিল মৃণাল, আর খুশি মাথাটা নামিয়ে নিল। সরি, তোমার খারাপ লাগবে জানলে আমি এমনটা করতাম না। আমি বড্ড বেশি কথা বলো তুমি, সব সময় এত কেন কথা বলো? চুপ করো, আগে তোমাকে আমায় প্রাণ ভরে দেখতে দাও। মৃণালের কথাটা শুনে একরাশ লজ্জা এসে ভিড় করে খুশির মধ্যে। লজ্জার ভারে মাথা নত হয়ে যায় চোখের পাতা, গালগুলোয় ছড়িয়ে পড়ে একটা রক্তিম আভা। আধো আলোয় খুশির মুখের অভিব্যক্তি স্পষ্ট না হয়ে আধোই বোঝা যায়, আর এতেই ওকে আরও মায়াবতী লাগে। খুশির লজ্জানত পল্লব আর লজ্জা মাখা ওই মায়াবতী মুখের দিকে তাকিয়ে কেমন যেন ঘোর লেগে যায় মৃণালের। একটা হাত দিয়ে খুশির সরু কোমরটা নিজের কাছে টেনে আনে। সরি ডার্লিং। খুশির কোমরটা আরও কাছে টেনে নিয়ে মুখ ডুবিয়ে দেয় ওর ঘাড়ে। খুশি দু হাতে মৃণালকে জড়িয়ে ধরে, দুটো শরীর একে অপরকে সম্পূর্ণভাবে ছুঁয়ে আছে, আর স্পর্শকাতর অনুভূতিগুলো একে অপরের শরীরে ছড়িয়ে দিচ্ছে স্পর্শ। তীর তীর করে কাঁপছে খুশি, আর সেই কম্পনে সংযমের বাঁধ ভাঙছে মৃণালের। গলায়, ঘাড়ে টুকরো টুকরো ঠোঁটের পরশ দিয়ে এগিয়ে আসে কম্পিত ওষ্ঠ যুগলের দিকে। একটা হাত দিয়ে খুশির কানের পিছনে হাত রেখে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় মৃণাল। বেশ কিছুক্ষণ পর মৃণাল খুশির ঠোঁট ছেড়ে সরে এলে খুশি এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। এই সুইটু, এই এতক্ষণ কোথায় ছিলি রে? এই শোন, ঠান্ডা লাগাবি না কিন্তু, হ্যাঁ? মা কিন্তু খুব রাগ করবে। খুশিকে ফিরে আসতে দেখে জোনাকি বলে, ভালো লাগছিল রে একটু হাওয়ায় থাকতে। এখন তো এসে গেছি, শুয়েও পড়ছি তাড়াতাড়ি। তুই ঘুমা যা। জোনাকি ম্যানেজ করে নিলেও চটপট করে এসে যে উপরে উঠে যাবে ভেবেছিল খুশি, সেটাতে সে ব্যর্থ হয়ে গেল। একা একা উপরে উঠতে পারছে না। একেই কারো সম্মুখীন হওয়ার মতো ক্ষমতা ওর নেই, তার উপর কারো সাহায্য ছাড়া উপরে উঠতে পারবে বলে মনেও হচ্ছে না এখন। তাই নিজের ওপরেই রাগ ধরছে। আমারও হয়েছে এক কপাল, আর একটু হলেই তো জ্যাক্স পৌঁছে যেত। উফ বাবা, ভাগ্যিস আমার স্বভাব আছে ট্রেনের গেটে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার। তা তো কোনোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারলাম না, আর আশেপাশে তো কেউ দেখতে পাইনি। না হলে কি হতো? ধরে ফেলতো, টস করতো। দেখ বাবা, ওপরে কি উঠবো?
কি করে উঠবো? মনে হচ্ছে তো উঠতে গেলে ধরাস করে পড়বো। ফুটি কিসমত আমার। মনে মনে কথাগুলো ভাবতেই থাকে খুশি। পিছন থেকে মেঘজিতের গলা পেয়ে চমকে ঘাড় ঘুরিয়ে দেখে মৃণালও ওর সাথেই আছে। এ কি, উঠতে পারছো না বুঝি? না মানে আসলে খুশি থতমতো খেতে থাকে, আর সেটা দেখে মৃণালের বেশ হাসি পেয়ে যায়। কি হ্যাঁ না করছো? আরে ঠিক আছো তো, নাকি শরীর খারাপ? না, হ্যাঁ না, শরীর খারাপ কেন হতে যাবে? শরীর খারাপ না। খুশিকে অপ্রস্তুতভাবে থতমতো খেতে দেখে মৃণালের খারাপই লাগে। কাছের মানুষটাকে এভাবে অপ্রস্তুতিতে পড়তে দেখলে কাছের মানুষটি যে সহ্য করতে পারে না সে তো বোঝাই যায়। আরে মেঘজিৎ, তুই যা, আমি দেখছি। হয়তো কিছু কাজ আছে যা আমাদের বলা সম্ভব নয়। ওকে ব্রো, ওই গেলাম। গুড নাইট খুশি, গুড নাইট বনু। হ্যাঁ, গুড নাইট ব্রো। গুড নাইট। মেঘজিৎ আর কথা না বাড়িয়ে শুধু একবার ঘাটটাকে হেলিয়ে দিল, তারপর এগিয়ে গেল। কুনাল তখনই এসে সাইড কাটিয়ে দিয়ে নিজের বাড়িতে শুয়ে পড়ল। দাদা ভাই, আমি শুয়ে পড়ছি। আরে না 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 না, তুই ওই দিকটায় না, আমি ওই দিকটায় শোবো, তুই এই দিকটায় এসে শুয়ে পড়। মৃণালের এরকম তেড়ে মেরে বারণ করা দেখে কুনাল ঘাড় ঘুরিয়ে দুদিকের বাড়তের দিকে তাকালো, সাথে সাথে মৃণালের মুখের দিকেও। ভালো করে তাকাতেই বুঝতে পারলো ব্যাপারটা আসলে কি। আসলে মৃণাল খুশির অপর দিকে শুতে চাইছে, যাতে উল্টো দিকে তাকিয়ে খুশিকে দেখতে পায়। কুনাল আর ওদের এখন টেস্ট করলো না। সত্যি খুশির মুখটা এমনিতেই বাংলার 5 হয়ে আছে। কিছু একটা ব্যাপার আছে এটা বুঝেই চুপচাপ উঠে জায়গাটা চেঞ্জ করে নিল। চলো, তোমায় আমি হেল্প করছি উঠতে। মৃণালের মেঘজিতের সামনে বাঁচানো বা এখন সমস্যাটা বুঝে এগিয়ে আসায় মনটা খুশি হয়ে গেল খুশির। আবার পরক্ষণেই একটু আগের ঘটনা মনে পড়তেই লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। হ্যাঁ, হেল্প করলে তো একটু ভালোই হয়। মৃণাল আর ওকে না ঘাটিয়ে ওপরে উঠতে সাহায্য করে দিয়ে নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। তারপর ফোনটা বের করে খুশিকে মেসেজ করে উপরের দিকে তাকিয়ে রইল। ফোনে মেসেজ টিউনটা বেজে উঠতেই ফোনটা তুলে নিয়ে দেখলো মৃণাল মেসেজ করছে। বলি, ম্যাডাম, আর লজ্জা না পেয়ে ঘুমিয়ে পড়ো। জিৎ কিছু জানে না, আর আশা করি কিছু বুঝতেও পারেনি। গুড নাইট, মিস লেখিকা। মেসেজটা পড়ার পর মৃণালের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে ঘুমানোর জন্য চোখটা বন্ধ করলো খুশি। মৃণালও প্রতি উত্তরে একটু হেসে চাদরটা মুখ পর্যন্ত ঢেকে নিল। এদিকে দাদার কীর্তি দেখে মুচকি হেসে আবার চোখ বন্ধ করতে যেতেই চোখ গেল মৃণালের উপরের বার্থে শুয়ে থাকা জোনাকির দিকে। চাদরে পুরো মুড়ে নিয়েছে নিজেকে মেয়েটা, শুধু মুখটা দেখা যাচ্ছে আর একটা হাত এলিয়ে পড়ে আছে সামনেটা। ঘুমিয়ে থাকার ফলে ঠোঁট দুটো ফুলেই আছে, ছোট ছোট চুলগুলো মুখের ওপরে পড়ে। কি নিষ্পাপ আর কিউট লাগছে মেয়েটাকে। কে বলবে, হ্যাঁ, কে বলবে এই মৌমাছি সবসময় ট্যাকস ট্যাকস করে কথা বলে? কি কিউট লাগছে দেখতে। নিজের মনে চিন্তা করে অনিমেষ চিত্তে তাকিয়ে রইল জোনাকির দিকে। ধীরে ধীরে কখন যে ঘুমিয়ে পড়ল সেটা বুঝতেই পারল না কুনাল। রাতের অন্ধকারে ছুটে চলল ট্রেনটা, একটা সুন্দর সকালের উদ্দেশ্যে এগিয়ে চলল, আর সাথে সাথে নিয়ে চলল কিছু নামহীন অনুভূতির বীজ। ব্যালকনিতে বসে ফোনে কথা বলতে থাকা শ্রাবন্তীকে ঘাড় বাড়িয়ে একবার দেখে নিল জোনাকি। তারপরই মুখ বাঁকিয়ে বিড়বিড় করে সকলের গোষ্ঠী উদ্ধার করতে লেগে গেল।
গানের ছিঁড়ে দেখো না। সত্যি বাবা, সুইটুর কি করে এইসব গান পছন্দ হয় কে জানে। আর এইদিকে এই মৌরিকে তো সবাই ভুলেই গেছে, কেউ তো একবার তাকিয়েও দেখছে না। মেয়েটা যে মন খারাপ করে বসে আছে সেদিকে হুঁশই নেই কারোর। আর এইদিকে দেখো না, কুম্ভকর্ণ দুটো নখ ডেকে ডেকে ঘুমাচ্ছে। ওদিকে সুইটু আর শানুদি প্রেম করতে ব্যস্ত। সব কটা শিয়ানা শুধু নিজেরটাই বোঝে। ও ভগবান, তুমি বলো, ভালো লাগে কারোর? ঘুরতে এসে এইভাবে ঘরে বসে থাকতে কারোর ভালো লাগে? আর আমার মাতাজিটাও হয়েছে তেমনই। মৌরি, আজ এসেছো, সবে এসেছো, আজ এদিক ওদিক করে শরীর খারাপ করার কোনো দরকার নেই, ঢং জানো। জোনাকি ওর মায়ের মতো অভিনয় করে দেখালো। ও ভগবান, আমি একটু ঘুরতে যাবো গো, একটা ব্যবস্থা করে দাও না প্লিজ 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 ভগবান। বাড়ি ফিরে তোমাকে গুজিয়া না, তার থেকে দাও সন্দেশ দিয়ে তোমাকে আমি পুজো দেবো। হ্যাঁ, ও ভগবান, তুমি শুনতে কি পাও? খুশি ওয়াশরুম থেকে বেরিয়ে জোনাকিকে একা একা কথা বলতে দেখে অবাক হলো। চুল মুছতে মুছতে এগিয়ে এলো জোনাকির দিকে। এই জ্যাক্স, এই একা একা কি বকছিস? হঠাৎ খুশির গলা পেয়ে চমকে গেল জোনাকি। ঘাড় ঘুরিয়ে খুশির দিকে তাকিয়ে মুখ পেঁচকাল। হ্যাঁ, ও তুই? তাই আমার ভূতের মতো টপকানোর মানেটা কি রে? মানুষের মতো ডাকা যাচ্ছিল না? বাবা, মহারানীর রাগ কমেনি দেখছি। যা যা, স্নান করে নে। লাঞ্চ করবি তো নাকি? সেটা করারও শখ নেই? খুশি চুল থেকে টাওয়ালটা খুলে বিছানার পাশের ছোট্ট টেবিলে রেখে দিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। লাঞ্চ না করে কি আর উপায় আছে? তা ব্যালকনিতে গিয়ে তুই কি কাবাব মে হাড্ডি হবি নাকি? খুশি জোনাকির কথা শুনে দাঁড়িয়ে পিছন ঘুরে একটু চোখ পাকালো। বেশি ওস্তাদি না করে স্নানটা করতে যা। আরে বাবা, তোর পর শ্রাবন্তী দি যাবে, আবার ওদেরকেও তো ডেকে তুলতে হবে। আর কথা বাড়াস না, চল চল চল, খুব বকা খাবি না হলে। বেচারি জোনাকি, সে আর কি করে, তাই মুখ ভার করে বাথরুমে চলে গেল জামা নিয়ে। খুশি শ্রাবন্তীকে ডেকে দিয়ে ইপ্সিতা আর হৈমন্তীকে ডেকে তুলল। এবার সবাই রেডি হয়ে চলল বাকিদেরকে ডাকতে। জোনাকিরা সকালেই পুরীতে এসে পৌঁছেছে। স্টেশন থেকে গাড়ি করে নির্দিষ্ট হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সবাই মিলে একটা টানা ঘুম দিচ্ছিল। গার্জেনদের জন্য আলাদা আলাদা রুম আছে, আর জোনাকি, হৈমন্তী, ইপ্সিতা, খুশি আর শ্রাবন্তী একটা রুমে আছে। অপরদিকে কুণাল, মেঘজিৎ, মৃণাল, দেবনন্দন আর দীপ্যমান মানে পুরুষরা, এই পাঁচজন একটা অন্য রুমে আছে। জোনাকিরা কুণালদের রুমের গেটে নক দিতে কুণাল গেট খুলে দিয়ে সরে গেল। দরজা খোলার পরই মেঘজিৎ বাথরুম থেকে টাওয়াল পরে বাইরে বেরোলো আর ওদের দেখে আবার ভিতরে চলে গেল। সালা, এই তুই আর বদলালি না বল জিৎ? কুণাল, তুই গেটটা খুললি কেন? আরে আবার মনু, আমার ড্রেসটা দে। যা বাবা, মানে আমি কি করে জানবো যে তুমি এখনই বাইরে বেরিয়ে আসবে? আশ্চর্য ব্যাপার, আমাকে ঝেড়ে দিল। আরে হয়েছে হয়েছে, এই জিৎ, এনে তো জামা নে, গিয়ে তুই যা। তা লেডিস গ্যাং হঠাৎ এখন কি মনে করে? খেতে ডাকছে। আমার খিদে পেয়েছে, আমি 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 গেলাম, তোমরা কখন আসবে এসো। আরে এর আবার কি হলো? জনরে খেয়েছে। এই শোনো, তোমরা এসো কেমন? মেয়েটা রাগ করে চলে গেল, আমি দেখি ওকে ম্যানেজ করতে পারি কিনা। এই দেখ, আজকে সমুদ্র স্নানটাই করতে যাওয়া হলো না, তাছাড়া এসে থেকে হোটেল থেকে বেরোনোটাই হয়নি, তাই মনে হয় একটু খোঁজে গেছে জানিস। মেঘজিৎ বাথরুম থেকে ড্রেস আপ করে বেরোতেই হৈমন্তী ইপ্সিতাকে নিয়ে চলে গেল খিদে পাচ্ছে বলে। আরে সবাই তো চলে গেল, চলো এবার আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা এক কাজ কর, তোরা যা, আমি দরজাটা লক করে দিয়ে আসছি। সবাই এক এক করে খেতে চলে গেল, আর মৃণাল দরজাটা লাগিয়ে দিয়ে ওদের পিছন পিছন। সন্ধ্যা নেমেছে সমুদ্র সৈকত জুড়ে। দিবাকর দিগন্ত রেখায় বিলীন হতেই আধো অন্ধকার নেমে এলো।
নীলচে অন্ধকারে সমুদ্র তীরের দোকানের আলোগুলো মিটমিটে তারার মতো লাগছে বালুচর থেকে। সমুদ্রের ঢেউগুলো যেখানে এসে মিশেছে সেই বালুচরের উপর জোনাকিরা দৌড়াদৌড়ি করছে। ঢেউয়ের কিনারাগুলো ওদের পায়ের পাতা ভিজিয়ে দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। এই 10-12 জন যুবক যুবতীর খুনসুটি সকলেই একবার হলেও ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছে আসা যাওয়ার ফাঁকে ফাঁকে। শোন রে ওয়াইল্ডস্টোন, তোর অত দম নেই। পড়াশোনা করা বাবার শোনা আমার, তুমি দৌড়াদৌড়ি করো না, ওটা তোমার জন্য নয় খোকা। যা যা বাড়ি যা। কি আমি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা, দাঁড়া। এই ছুটবি না বলে দিলাম, দাঁড়া। এতদিন পর জোনাকিকে নর্মাল ভাবে টেস্ট করতে দেখে ইচ্ছে করেই আসতে দৌড়লো কুনাল। বড্ড আনন্দ হচ্ছে ওর, ও যেন এই দিনটার অপেক্ষাতেই ছিল। এই মৌরি, এই আর দৌড়াদৌড়ি নাই, এবার ফিরতে হবে, না হলে বড়রা কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ, গেম ওভার, নো মোর দৌড়াদৌড়ি। ওফ, হাঁপিয়ে গেছি ব্রো, একটু জল পাওয়া যাবে কোথাও? এই শোন শোন, অনেক অনেক খেলা হয়েছে, চল চল এবার খেলা বন্ধ। সবাই খেলা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই এক জায়গায় থাকলেও খুশি আর হৈমন্তীর দেখা নেই। একটু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখা পেয়ে গেল দুজনকেই। তুটিতে মিলে ঢেউ খাচ্ছে একটু দূরে, যেখানে অল্প জল আছে সেইখানে দাঁড়িয়ে। সবাইকে দাঁড় করিয়ে দিয়ে মৃণাল এবার খুশির দিকে এগিয়ে গেল। এই যে লেখিকা ম্যাডাম, বলি এখানে কি সারা সন্ধ্যাটা কাটানোর শখ আছে? আর সন্ধ্যায় নেমেছো এটা দেখলে কিন্তু ভলেন্টিয়ার্সটা তোমায় আচ্ছা করে বকেই দেবে। তাই যদি বকা খেতে না চাও তাহলে চলো ফিরে যায়। এই হলো চল, বড়রা আমার ভরসায় পাঠিয়েছে, এবার যদি তোরা সব করা দেরি করিস তাহলে কিন্তু আমাকেই বকা খেতে হবে। চ আর দেরি না করে চল, ফিরে চল। অদ্ভুত লোক তো তুমি, এমনি ডাকলেই আমি চলে যেতাম, বকা খাওয়ার ভয় দেখানোর কোনো দরকার ছিল না। দেখো, একজন খেপে গেল আর একজন মুখ ভেঙে চলে গেল, আমার হয়েছে যত তাই। সবাই মিলে বালুতট থেকে রাস্তায় উঠতেই যাবে, হঠাৎ করে দেখলো বড়রা সবাই সেদিকেই আসছে। আরে এই তো বললে আসবে না, এখনো টায়ার্ড, তাহলে এলে যে। আরে বেটা, এখন সমুদ্র আরতি হবে হোটেলের ম্যানেজারের মুখে, তাই শুনে চলে এলাম দেখতে। ও তাই বলো, তোরা কতবার বলেছে এইভাবে বলবি না, আমার কি ধরনের কথা? ঈশিতা দেবীর থেকে বকা খেয়ে মুখটা ছোট হয়ে গেল ঈপ্সিতার, আর সবার দিকে করুণভাবে তাকালো। এই এখন আর কোনো বকাবকি নয়, ঠিক আছে? ওই যে পুরোহিতেরা আসছেন, এক্ষুনি আরতি শুরু হবে। চলো চলো এগিয়ে যাওয়া যাক, চলো। জয়িতা দেবীর কথায় ঈপ্সিতার মুখে আলতো হাসি ফুটল। সবাই মুখ ঘুরিয়ে 3-4 জন পুরোহিতকে আসতে দেখে আবার সমুদ্র তটে নেমে গেল। স্বর্গদ্বার শ্মশানের প্রায় সোজাসুজি বালুতটে অল্প ঘেরা একটা জায়গায় পুরোহিতগুলো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে গেল। বেশ অনেক মানুষ জড়ো হয়েছে সমুদ্র আরতি দেখার জন্য। জোনাকিরাও একদিকে দাঁড়িয়ে পড়ল। বড়রা বলেই দিয়েছে এদিক ওদিক নয়, তাই সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট মন্ত্রপাঠ আর বিধি পালনের সাথে সমুদ্রদেবের পুজো শুরু হলো। পূজার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করে কিছু একটা নজরে আসতেই ভিড় কাটিয়ে খুশির পাশে এসে দাঁড়ালো মৃণাল। তারপর মৃদু গলায় জিজ্ঞাসা করলো, এই যে লেখিকা ম্যাডাম, শুনছেন? কি হচ্ছেটা কি তোমার? আরে কে কে কোথায় দেখে ফেলবে, কি জ্বালা! বড়রা জানলে কেলেঙ্কারি হবে কিন্তু। আরে কেউ দেখবে না, তুমি শুধু একবার সমুদ্রের দিকে তাকাও। আরে তাকাও না সামনে। কেন, কি হয়েছে? আর আবার কথা বলে, সবসময় এত কথা কেন? তাকাতে বলছি, তাকাও না, দেখো। খুশি একটু বিরক্তি মুখে সোজা সামনের দিকে তাকাতেই চোখ জোড়ায় দমকা হাওয়ার মতো এক রাস মুগ্ধতা ছড়িয়ে গেল। গোল থালার মতো চাঁদটা সমুদ্রের বুক থেকে উঠে আসছে। সদ্য উদিত লালচে চাঁদটায় রূপালি স্নিগ্ধতা এখনো ছড়িয়ে পড়েনি। নীলচে অন্ধকার আর তার মধ্যে লালচে চাঁদ যেন একটা অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করেছে।
পুরো সমুদ্র তটটাই নিস্তব্ধ, শুধু কানে আসছে মন্ত্র উচ্চারণ। পুরোহিতের গুরুগম্ভীর অথচ নির্দিষ্ট সুরে পড়তে থাকা মন্ত্রের আওয়াজ আর আরতির সুগন্ধ পরিবেশটাকে অদ্ভুত এক স্বর্গীয় আভায় ভরিয়ে রেখেছে। খুশি মন্ত্রমুগ্ধের মতো আরতি আর চাঁদটা দেখছে একবার করে। জোনাকিকে ইশারা করতে জোনাকিও চাঁদের মায়ায় হারিয়ে গেল। সমুদ্র আরতি সম্পন্ন হতে আবার সমুদ্রটা পূর্বের মতোই কোলাহলে ভরে উঠল। এরপর একে একে জোনাকিরা সবাই মিলে হোটেলে ফিরল। হোটেলে ফিরে এসেছে সবাই। তারপর অনেকক্ষণ পেরিয়ে গেছে। মেয়েদের রুমটায় সবাই মিলে আড্ডা দিচ্ছে, গান, গল্প, লুডো খেলা, এই সব কিছুই চলছে একসঙ্গে। হৈমন্তীকে স্বাভাবিকভাবে হেসে খেলে গল্প করতে দেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো জোনাকি, আর মনে মনে ভাবতে লাগলো, বাবা, হরর কেসটা ঠিক কি হলো? মাইটা কাল সন্ধে ট্রেনের মধ্যে কেঁদে কেটে সে একেবারে বন্যা করছিল, আর আজ দেখো কি মুডে গল্প করছে মাইরি। বুঝেছি, সুইটু নিশ্চয়ই কিছু একটা বলেছে বা আইডিয়া দিয়েছে, ওই তো পারে এসব। বললোটা কি? না না জোনাকি, সেটা না জানলে যে তোর রাতের খাবারটা গলা দিয়ে নামলেও হজম হবে না রে। কি করি? শীতুকে একবার জিজ্ঞাসা করবো। আরে মৌরি, কি ভাবছি তাহলে? তোর দান তো, দানটা দে। আরে তুই চাল না দিলে আমি তো খেলতেই পারছি না। দীপ্যমান একটু বিরক্ত হয়ে বলল, ছেলের খেলার খুব তাড়া, তাই জোনাকি লেট করছে বলে বারবার বিরক্ত হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। তুই দেখ আমার ভাগ্য, আবার পুট পড়লো। এই দি বলছি, আমায় একটু খেলতে দে। হ্যাঁ, তুই সেই কখন থেকেই তো খেলছিস, এবার আমি খেলবো প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, তুই খেল। ও জিদ্দা, দীপু আমার হয়ে দেব খেলবে, ঠিক আছে? একদম কিন্তু চিটিং করবি না বলে দিলাম। চিটিং যে কে করে সে তো আমার খুব ভালো করেই জানা আছে। এই মৌরি, একবার শোন। ইপসিতা এসে জোনাকির হাত ধরে টেনে নিয়ে যায়। জোনাকি যেতে যেতে ইশারা করে যায় পরে দীপুকে দেখে নেবে। দীপুও ইশারায় বোঝায় দেখা যাবে। ইপসিতা জোনাকিকে নিয়ে সোজা কমন ব্যালকানিতে চলে যায়। প্রত্যেকটা রুমের সাথে ব্যালকানি থাকলেও কমন একটা ব্যালকানি প্রত্যেকটা ফ্লোরেই আছে। জোনাকি অবাক হয়ে প্রশ্ন করে, এইভাবে টেনে আনলি কেন রে? আগে তুই বলতো, হরর কেসটা কি? কাল কত স্যাড ছিল মেয়েটা, তুই দেখেছিস, আর আজকে পুরো নর্মাল। এই কি করে সম্ভব হলো? আরে আমিও ঠিক জানি না রে, তবে কি মনে হয় জানিস তো, সুইটু না ওকে কিছু বলেছে, বুঝিয়েছে জানিস। বাট কি যে বোঝালো সেটাই বুঝতে পারছি না। তবে তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক করে বের করে নেব, আর জেনে তোকে সবার আগে বলবো, ঠিক আছে? বাট সুইটু কোথায় রে? হ্যাঁ, আমাদের রুমে তো ছিল না। জিদ্দাদের রুমটা তো বাইরে থেকে লক করা, নিচে বাবাদের রুমে গেল। বাবা তুই থাম তো, একটানা কতগুলো কথা বকে যাস। উফ, কাউকে কোনো কথা বলে স্কোপই দিস না। খুশিদি আমাদের রুমের ব্যালকনিতেই আছে, আমি যেতে দেখেছি দিকে, বুঝলি? ও চল চল রুমে চল। ইপসিতা আর জোনাকি আবার তাদের নিজেদের রুমে ফিরে গেল। ইপসিতা রুমে গিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে এগিয়ে গেল। এই শানুদি, আমায়ও দাবা খেলাটা শিখিয়ে দে না রে। না বলিস না, আমি জানি তুই দারুণ খেলতে পারিস। লে, আওয়াজ শুরু হয়ে গেল তেল দেওয়া। আচ্ছা আয় আয় বস, শিখিয়ে দিচ্ছি। দেখলি তো শানুদি, ওই দীপুটা কেমনভাবে আমাকে বললো। ইপসিতা গাল ফোলালো, আর সেটা দেখেই এক গাল হেসে ফেলল দীপ্যমান। দীপুকে হাসতে দেখে ইপসিতা পা ঠুকতে লাগলো। এই শীতু, ওর কথা বাদ দে তো, নিজে পারে না বলে তোকে ওরকম করে বলছে। আয়, আমরা দুজনে এখন তীর থেকে শিখবো, কেমন? যা বলেছিস,
আপদ একটা, চল হরু। জোনাকি এতক্ষণ ওদের লক্ষ্য করছিল আর মুচকি মুচকি হাসছিল আর নিজের ফোনটা খুঁজছিল। ফোনটা পেয়ে যেতে সেটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিটা পুরো অন্ধকার, ছোট নাইট ল্যাম্পটাও জ্বলছে না। চাঁদের আলোয় জ্যোৎস্না স্নাত হয়ে দৃশ্যমান হচ্ছে সব কিছু। ব্যালকনিতে রাখা কাউচ আর সাজানো গাছগুলো জ্যোৎস্নায় স্নান করে যেন রহস্যময়ী হয়ে উঠেছে। একজন একটা কাউচে বসে আছে ফোন নিয়ে। জ্যোৎস্নার আলোর কাছে ফোনের স্ক্রিনের আলোটা যেন বড্ড যান্ত্রিক আর তীব্র লাগছে। ব্যালকনিতে এসে প্রথমে জোনাকি একটু ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয় আর বুঝতে অসুবিধে হয় না যে কে বসে আছে। এই সুইটু, এমন ভূতের মতো করে বসে আছিস কেন? খুশি এতই ফোনে মগ্ন ছিল যে জোনাকির কথায় প্রায় চমকে ওঠে। কেন? হ্যাঁ কেন? এই পাগল হয়ে গেলি নাকি? কি কেন কেন বলছিস বলতো? আর কি করবো না হলে? তুই যা পাগলি, বলি পাগলির মতন এরকম একা একা সব অন্ধকার করে দিয়ে ঘরটাকে পুরো ভূতের মতো করে সাজিয়ে বসে আছিস কেন? জোনাকি এগিয়ে গিয়ে অপর একটা কাউচে বসে পড়ে। তা তুমি বুঝতে পারবে না মা, গল্প লিখছি। আজ মুন সায়রের পারে গল্পটার একটা পর্ব প্রকাশিত করব। এরপর তো আর ট্যুরের জন্য গল্প দিতে পারবো না, সেটাও জানিয়ে দেব। এই আমার হেডফোনটা একটু রুম থেকে এনে দে না জ্যাক্স। দাঁড়া যাচ্ছি। মুখে এ কথা বলে উঠে এলেও মনে মনে আরও কত কথা বলতে থাকে জোনাকি। আমার আর কাজ, এ বলবে ওইটা, ও বলবে ওইটা, একে হেডফোন এনে দাও, কারোর প্রেম করতে গিয়ে কষ্ট লেগেছে তার খবর নিতে যাও, আমি এই করি সারাদিন চষ্ট সব। খুশিকে হেডফোন এনে দিয়ে নিজেও কানে হেডফোন লাগিয়ে কাউচে বসে পড়ল জোনাকি। মন ভালো করা গানগুলোর সাথে জোছনা মেখে নিতে লাগলো শরীর আর মন জুড়ে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।